নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুদ্ধদেব গুহর প্রজন্ম। আজও পিয়ন এসে চলে গেছে, খোকার চিঠি আসেনি। সূর্যকান্ত এবং মৃণালিনী খুব চিন্তায় আছেন। গত সপ্তাহের চিঠিতে খোকা লিখেছিল যে বৌমার একটু জ্বর ভাব মতো হয়েছে। চিন্তা করা ছাড়া ওদের আর কিছুই করার নেই এত দূর থেকে। ভাবলেও খারাপ লাগে, মৃণালিনীর দিনের এই সময়টাতেই একটু যা অবকাশ। সূর্যকান্ত ঠিক বিকেল 3টে উঠে পড়বেন, মুখ ধোবেন শব্দ করে। ততক্ষণে মৃণালিনী কেটলিটা চাপিয়ে দেবেন হিটারে। তারপর চা করে দেবেন সূর্যকান্তকে। নিজের চায়ের কাপটা নিয়ে বসবার ঘরে এসে বসবেন। অনেক বছর হয়ে গেল মৃণালিনীর কাছে পৃথিবী, এই জীবন বড়ই একঘেয়ে ক্লান্তিকর হয়ে উঠেছে। সূর্যকান্ত কানে আজকাল বেশ কম শোনেন। মাস কয়েক আগেও অন্যরকম ছিলেন। এদিকে কথা বলার লোক বলতে ওই একজনই, তার স্বামী। বাড়িতে না আছে কোনো চাকর বাকর, না কোনো ছেলে মেয়ে নাতি নাতনি। মেয়ে সুধার বিয়ে হয়েছে পুরুলিয়ায়, এখান থেকে ওখানে। কিন্তু তবুও কি আসে একটু? অবশ্য মেয়ের দোষ নেই কোনো। জামাইও ভালো, কিন্তু মেয়ের শাশুড়ি একটু অদ্ভুত ধরনের মানুষ। তার শাশুড়ি তার ওপর অত্যাচার করেছিলেন বলে তিনিও তার নিজের বৌমার উপর সব রকম অত্যাচার চালিয়ে যান। এই যুগে এমনটি দেখা যায় না। মৃণালিনীর মাতৃভক্ত জামাইও তেমনই, মায়ের মুখের ওপর একটিও কথা বলে না। এ বাবদে জামাইয়ের ওপর রাগও যেমন হয়, তেমন জামাইকে তারিফও করেন মনে মনে। সব ছেলেরাই যদি এমন মাতৃভক্ত হতো, স্ত্রীর কথা মতো না চলতো, তবে তার নিজের সংসারের চেহারাটাও আজ অন্যরকম হতে পারত হয়তো। মৃণালিনী একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই নির্জনে একা ঘরে নিঃশ্বাসের শব্দে নিজেই চমকে উঠলেন। বাইরের কাঁচা রাস্তা দিয়ে নয়াটুলির গয়লা সাইকেল চড়ে ঘণ্টি বাজিয়ে কাছারির দিকে চলে গেল। ওর সাইকেলে অনেকগুলো দুধের ভাঁড় থাকায় অদ্ভুত একটা ধাতব শব্দ ওঠে ও যখনই যায়। এই গয়লাটি ইদানিং মৃণালিনীর ঘড়ির কাজ করে। বসবার ঘরে বড় ঘড়িটা আজ 2 বছর হলো খারাপ হয়ে পড়ে আছে। তার নিজের রিস্ট ওয়াচটারও স্প্রিং কেটে গেছে বহুদিন। খোকাকে কখনো সারিয়ে দিতে বলেননি, কিন্তু খোকা ও বৌমা জানে যে ঘড়িগুলো খারাপ। বাড়িতে যে একটা মাত্র সচল ঘড়ি, সেটি সূর্যকান্তর রিস্ট ওয়াচ, কিন্তু সেটা তার বালিশের নিচেই থাকে সবসময়। সকালে যখন সূর্যকান্ত বাড়ির হাতায় হেঁটে বেড়ান, তখনই মাঝে মাঝে হাতে পড়েন শুধু আজকাল। রিটায়ার্ড জীবনে ঘড়িটা একটা বেমানান গয়না হয়ে গেছে। রিটায়ার করার পর থেকে এই কয়েক বছরে মানুষটাও একেবারেই অন্যরকম হয়ে গেছেন। যৌবনের প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন, দাপটে এবং হাসি খুশি মানুষটার সঙ্গে এই স্তব্ধ দাবিহীন সূর্যকান্তর কোনো মিল নেই। আগে রান্নাঘর, খাবার ঘর সমস্তই ব্যবহৃত হতো। বাড়িতেই কত জাঁকজমকে থাকতেন, ঠাকুর চাকর সবই ছিল। এখন আর সেই দিন নেই। 700 টাকা মতন পেনশন পান সূর্যকান্ত। খোকা প্রতি মাসে 100 টাকা করে পাঠায়। আজকাল টাকার কি কোনো দাম আছে? ওই টাকার মধ্যে ওষুধ বিশুদ, ইলেকট্রিক বিল, খাওয়া, ডাক্তারের খরচ, অতিথি আপ্যায়ন সব কিছুই চলে। ওষুধেই তো চলে যায় অনেক টাকা। খোকার যে অনেকই খরচ, বেচারা তার বেশি পাঠাতে পারে না। ওর ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে, অ্যালসেশিয়ান কুকুর আছে একটা, তার পিছনেও খরচ কম নয় তো। বৌমার আবার ফুলের শখ খুব, তাই একজন মালি রেখেছে। ক্লাবের বিল আছে, অতিথি আপ্যায়ন আছে। ওদিকে বৌমার বাপের বাড়ির অবস্থা ভালো নয়। আসানসোলে তাদের দিকেও দেখতে হয় খোকাকে নিশ্চয়ই। টাটানগরে তার খোকা একজন হোমরা চোমরা লোক। ভাবতেই গর্ববোধ করেন মৃণালিনী। বিরাট বাংলো, চাকর বাকর, গাড়ি।
মাঝে মাঝে মৃণালিনীকে টাটায় নিয়ে যায় খোকা গাড়ি করে, যখন বৌমা অসুস্থ হয় অথবা বাচ্চারা কেউ অসুখে পড়ে। হঠাৎ করে ভালো ট্রেন্ড আয়া পাওয়া যায় না তো, তাই যখনই দরকার হয় মৃণালিনী যান। নাতি নাতনিকে কাছে পেয়ে একটু খুশি হন। তখন অবশ্য সূর্যকান্তর বড়ই কষ্ট হয়। চৌধুরী বাড়িতেই খাওয়া দাওয়া করতে হয়। নাতনিটি 2.5 বছরের, ভারী মিষ্টি, বড়ই দ্বিধাভক্ত। চায়ের জলটা বোধ হয় হয়ে গেল। মৃণালিনী কেটলি নামাতে গেলেন। সূর্যকান্ত উঠে পড়েছেন। বালিশের নিচ থেকে হাতঘড়িটা বের করে দেখলেন, দেখে রেখে দিলেন। আজকাল বড় ঘন ঘন ঘড়ি দেখেন সূর্যকান্ত। এই শব্দময় পৃথিবী তার কাছে শব্দহীন হয়ে গেছে। কানে কিছুই শোনেন না। আজকে কানে শোনেন না বলেই বড় স্পষ্ট বুঝতে পারেন যে হাওয়ারও শব্দ ছিল, রোদেরও ছিল, ভোরের শব্দ ছিল, রাতের প্রদোষের শব্দও ছিল। 10 দিক ঘিরে শব্দমঞ্জুরি। কানে যারা শুনতে পান তাদের কাছে শব্দের কোনো দাম থাকে না। কত সুন্দর সব শব্দ সিঞ্জনে শিহরিত ছিল তার তখনকার জীবন। আজ পাখির ডাক, গাড়ির হর্ন, মৃণালিনীর কথা কিছুই তিনি শুনতে পান না। তবে 42 বছরের পার্টনারশিপ তো, ঠোঁট নাড়লেই বুঝতে পারেন সূর্যকান্ত মৃণালিনী কি বলতে চাইছেন। সূর্যকান্ত চেয়ে মৃণালিনী বয়সে বছর 12-13 ছোট। আগেকার দিনে তো এদেশের প্রায় সব দম্পতিরই বয়সের তফাৎ ওই রকম হতো। তাদের দাম্পত্য জীবনে সুখের অভাব কখনো ঘটেনি। কিন্তু ইদানিং মৃণালিনী যেন একেবারেই ভেঙে পড়েছেন। মনে হয় সূর্যকান্তর চেয়েও বয়স তার বেশি। হাত পা ফুলে গেছে, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, প্রায় অথর্বই। অক্ষম অর্থহীন সূর্যকান্ত আজকাল মৃণালিনীর মুখে সোজাসুজি চাইতে পর্যন্ত পারেন না। বড়ই অপরাধবোধ জাগে। একটি ঠিকে লোক রাখেন, আজ এমন সামর্থ্যও নেই সূর্যকান্তর। আজকের অপারগতার গ্লানিটা তারই একার। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো, চাকরি জোগাড় করে দেওয়া, বিয়ে দেওয়া, তাদের যার যার সংসার গোছানোতেই তার জীবনের যা কিছু সঞ্চয় ছিল সবই গেছে। কোনো ইন্স্যুরেন্স পলিসি ছিল না সূর্যকান্তর। মৃণালিনীকে গর্বভরে বলতেন, আমার খোকাই আমার ইন্স্যুরেন্স। বুড়ো বয়সী খোকা কি আমাদের ফেলে দেবে? দেখো না, মাথায় করে রাখবে ওর বাবা মাকে। ও তো আমারই ছেলে। মৃণালিনী চায়ের কাপ দুটো ট্রেতে বসিয়ে রাবারের বাথরুম স্লিপার পায়ে, বিবর্ণ বিষণ্ণতার প্রতীক খয়েরি শালটি গায়ে দিয়ে, বাইফোকাল চশমা নাকে লাগিয়ে আস্তে আস্তে সূর্যকান্তর দিকে চটি ঘষে ঘষে এগিয়ে আসেন, যেন এক গ্রহের প্রাণী চলেছেন অন্য গ্রহে। আজকাল কানে শোনেন না বলে মৃণালিনীর পদশব্দ শুনতে পান না সূর্যকান্ত। ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন তার 42 বছরের সুখ দুঃখের ভাগিদারের দিকে। নৈশব্দর শব্দময়তা মাথার মধ্যে ঝমঝম করে। মৃণালিনী কি আজকাল নিঃশব্দে চলাফেরা করেন? সূর্যকান্ত ভাবেন। মৃত্যুর পায়ের শব্দ কি শোনা যায় না? মৃত্যু তবু শান্তির, বড় শান্তির। সেদিন মুখুজ্জে মশাই গেলেন। গত মাসে সিদ্ধেশ্বর গেল। বার্ধক্য, জরা, এসবই বড় কষ্টের। যাদের টাকা নেই, যাদের অবলম্বন নেই, যারা শুধুমাত্র কোনো ক্রমে বেঁচে থাকার জন্যই নিজেদের বড় সাধের, বড় আদরের পুত্রকন্যার দয়ার উপর নির্ভর করেন, তাদের মতো গ্লানির জীবন যেন শত্রুরও না হয়। সূর্যকান্ত নিরুচ্চারে দৃঢ়তার সঙ্গে দাঁতে দাঁত ঘষে বললেন, হ্যাঁ, শত্রুরও যেন না হয়। মৃণালিনী সূর্যকান্তকে চা দিয়ে নিজেও সামনে বসলেন। পায়ে উলের ছেঁড়া মোজা। সমস্ত শীতকালটা প্রায় সারাদিনই মৃণালিনী মোজা পরে থাকেন আজকাল। এদিকটায় ঠান্ডা খুব বেশি। পাহাড়টা কাছে, নদীটাও। আগে ফায়ার প্লেসে আগুন জ্বালতেন যখন সূর্যকান্তর চাকরি ছিল, প্রতিপত্তি ছিল। শুনতে পান আজকাল
অনেক রকম রুম হিটার বেরিয়েছে। এই বয়সে বড়ই শীত করে। সারা পৃথিবীর পাহাড় নদীর সমস্ত শীত এসে বুড়ো বুড়িদের শরীরে জমে। সাইবেরিয়ান হাঁসের মতো ঝাঁকে ঝাঁকে ওরা উড়ে আসে। এসে ওদের জল ভেজা ফ্যাকাশে হলুদ চ্যাপটা পায়ের পাতা দিয়ে সূর্যকান্তকে মৃণালিনীকে জাপটে ধরে। হিসহিসিয়ে শীতের শীষ ওঠে। রাতে হট ওয়াটার ব্যাগে জল গরম করে দেন তিনি সূর্যকান্তকে। একটাই আছে, তার জন্য জোটে না। সূর্যকান্ত তার ব্যাগটাই মাঝে মাঝে এগিয়ে দেন মৃণালিনীকে, মৃণালিনীর খাটের দিকে। দুজনে দু বিছানাতে শোন বহু দিন হল। মাঝের টেবিলে নাতি নাতনির ছবি থাকে, কৃতি ছেলে এবং সুন্দরী উচ্চশিক্ষিতা পুত্রবধূর। সারা দিনে রাতে সূর্যকান্ত এবং মৃণালিনীর মধ্যে ৩-৪টের বেশি কথা হয় না আজকাল। আসলে কথার কিছুই নেই আর। সূর্যকান্ত হয়তো জিজ্ঞাসা করেন, আজকে পূর্ণিমা? পায়ের আঙুলে হাঁটুতে এত ব্যথা হলো কেন? মৃণালিনী বলেন, এই তো অমাবস্যা গেল। সূর্যকান্ত ভুল শোনেন, বলেন, ও বৃহস্পতিবার। মৃণালিনী নিষ্ঠুরের মতো চুপ করে থাকেন। কাহা তো কালা লোকের সঙ্গে বকবক করা যায়। এই অবস্থা সূর্যকান্ত আজকাল মেনেই নিয়েছেন। প্রতিবাদ করেন না, অনুযোগও নয়, চুপ করে থাকেন। ওর মুখটা দেখে শিশুর মুখ বলে মনে হয়। যারা একদিন কানে শুনতেন কিন্তু এখন শোনেন না, তাদের মুখমণ্ডলে কেমন যেন এক অসহায় ভাব ফোটে। অতীতের সমস্ত হাসি, সানাই, গান, ভোরের পাখির ডাক, রাতের শিশির পড়ার শব্দ, সমস্ত শব্দময়তা নিঃশব্দে স্থানান্তরিত হয়ে সূর্যকান্তর মুখের অভিব্যক্তিতে পরিস্ফুট হয়ে থাকে, উঁচু নিচু হয়ে। ব্রেইলি সিস্টেমের লিপির মতো কান দুটো এখন অবোধ জাবর কাটা গরুর চোখের মতো কিছু হতে চায়। সূর্যকান্তর মুখের দিকে তাকালে বড়ই দুঃখ হয় মৃণালিনীর। নিজের জন্যও দুঃখ হয়, কিন্তু সূর্যকান্তকে এই রকম অসহায় অবস্থায় ফেলে তিনি যে আগে চলে যাবেন এই কথা ভাবতেও বড় ভয় করে। মনে মনে ঠাকুরকে ডাকেন, বলেন, ঠাকুর, আগে যেন ওকে রওনা করিয়ে দিতে পারি। বাইরে দেখতে দেখতে শীতের বেলা পড়ে আসে। আম আর আকাশমণি গাছের ছায়াগুলো দীর্ঘতর হয়ে এককালীন বাগানের সর্বত্র গজিয়ে ওঠা মরা লালচে ঘাসগুলোর উপর পড়ে। চারিদিকে মৃণালিনীর মনের মধ্যে বিষণ্ণতা গড়িয়ে যায়। ফুল গাছগুলো যত্নের অভাবে বহুদিন আগেই মরে গেছে। মৃণালিনীর একসময় পালিত সিয়ামিজ বিড়ালিনীটির মতো। কবে, আজ তা সঠিক মনে পড়ে না। আজকাল সন্ধে লাগতে না লাগতেই বাড়ির হাতার মধ্যে শেয়াল ঘোরাঘুরি করে। আম গাছের ঝাঁকড়া ডালে বসে হুতম পেঁচা দুর্গম দুর্গম করে বুক কাঁপিয়ে ডাকে। অন্ধকার হয়ে গেলেই থমথম করে নির্জনতা চারিদিকে, ছমছম করে শীত। সন্ধ্যের পর কোলাপসিবল গেট টেনে দিয়ে মৃণালিনী ইজি চেয়ারে আধো শুয়ে পড়েন এবং ভাবেন। পুরনো দিনের কথা ভাবতে ভাবতে কোথায় না কোথায় চলে যান। আর সূর্যকান্ত এককালীন জাঁকজমক ভরা এবং এখন শতচ্ছিন্ন কার্পেট মোড়া বসবার ঘরে নিজের আর্থিক সঙ্গতি, নিজের সুখের দিনের স্মারক, যৌবনের দামি ফ্ল্যানেলের ট্রাউজার আর ফুলহাতা সোয়েটার পরে টেবিলের উপর তাসগুলো দু হাতে মেলে ধরেন, বাঁটেন, দান দেন ছুঁড়ে ছুঁড়ে। বারে বারে রোজ সন্ধ্যাবেলায় বৃদ্ধ ও অপমানকরভাবে পরাজিত সূর্যকান্ত অনুপস্থিত প্রতিপক্ষকে ওয়াক ওভারে হারান। তাসগুলো আবার হাতে তুলে নেন, বাঁটেন, দান দেন। বাইরে শেয়াল হুক্কা হুয়া করে হেসে ওঠে, হুতম পেঁচা আবার ডাকে। মৃণালিনীর মনে পড়ে যায়, বহু বছর আগে একবার একটা লক্ষ্মী পেঁচা এসে বসেছিল এই বাড়িতেই পূর্ণিমার রাতে। রান্নাঘরের পাশে ছোট ল্যাংড়া আম গাছটার ডালে বসেছিল অনেকক্ষণ। সেবারই সূর্যকান্তর উন্নতি হয়, শেষ উন্নতি। সেই সময়কার খোকা আর সুধার ছেলে মানুষ কচি মুখ ও উজ্জ্বল চোখের কথা মনের মধ্যে ঝিলিক মেরে যায় মৃণালিনীর। বোসদাকে অনেক ধরাধরি করার পর খোকার জামশেদপুরে চাকরিটা জোগাড় করেন সূর্যকান্ত। মনে পড়ে
সেই সময় সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডর গাড়িটাও কেনেন। কিন্তু খোকার বিয়ের পরই খোকার তখন কোয়ার্টার সুন্দর করে সাজাবার জন্য অনেক টাকার দরকার হয়ে পড়েছিল। বৌমার বাপের বাড়ি থেকে শাঁখা সিঁদুর দিয়েই পাঠিয়েছিলেন তাকে। সুন্দরী দেখেই পছন্দ করেছিলেন। কুটুম বাড়ি থেকে টাকা নেওয়ার মতো ছোট লোক তো কখনোই ছিলেন না সূর্যকান্ত। তাই সেই সময় ওই গাড়িটাকে বিক্রি করে দেন তিনি। মৃণালিনী নিষেধ করেছিলেন, তাও মনে পড়ে। কিন্তু সূর্যকান্ত বলেছিলেন, আহা, ছেলে মানুষ, এই তো আনন্দ মজা করার সময়। আমাদের বিয়ের পরের দিনগুলোর কথা তুমি কি ভুলে গেলে? আমাদের জন্য তো করার কেউ ছিল না। ওরাই তো আমাদের সব। ওদের সুখই তো আমাদের সুখ। একটা টর্চের আলো পড়ল যেন বাইরে। কেউ কি এলো? মৃণালিনী উদ্বিগ্ন হলেন। আশেপাশের বাড়ি থেকে কেউ এলে ওদের ভালোই লাগে, যারা ওদের ঘনিষ্ঠভাবে চেনেন, যাদের সকলের অবস্থাও প্রায় ওদেরই মতো, এক চৌধুরীরা ছাড়া। ওদের ছেলে বউ প্রতি মাসেই কলকাতা থেকে ওদের দেখতে আসে। কত কি নিয়ে আসে ওদের জন্য, খাবার দাবার, জামা কাপড়। প্রতুল ওদের ছেলে, ইঞ্জিনিয়ার, কখনো কখনো গাড়ি নিয়েও আসে। তখন মৃণালিনী ও সূর্যকান্তকে নিয়ে ওরা এখানে ওখানে যায়। নিজের কারখানা আছে হাওড়া না কোথায় যেন। ছেলের বউটিও বড় ভালো হয়েছে, যেমন দেখতে তেমনই স্বভাব। কে বলবে নিজের মেয়ে নয়? চৌধুরী গিন্নিকে এমন করে মা বলে ডাকে যেন মৃণালিনীর বুকটাও জুড়িয়ে যায়। চৌধুরীরা এলেই নিজেদের ছেলে বউয়ের কথা মনে পড়ে যায় ওদের, বড়ই খারাপ লাগে। কিন্তু একদিন চৌধুরী গিন্নি খোকার সম্বন্ধে কি একটা কথা বলতে গেছিলেন। সঙ্গে সঙ্গে মৃণালিনী বলেছিলেন যে আমার খোকাকেও বকাবকি করেই থামাতে হয়। আমাদের জন্য যে কি করবে, কিসে আমাদের সুখ, এই ভেবেই ওরা মরে যায় সবসময়। যেমন খোকা তেমন হয়েছে বৌমা, এমনটি আর হয় না। মৃণালিনী চৌধুরীদের বুঝিয়ে বলেন, আমরা তো বলি, ওরে আমরা তো বুড়ো হয়েছি, তোমাদের সুখই এখন আমাদের সুখ। আমাদের নিজেদের সুখ বলে এখন আর কিছু আলাদা করা যায় নাকি? উনিও খুবই রাগারাগি করেন, বলেন একেবারে অপচয় করবে না, সামনে তোমাদের সমস্ত জীবন পড়ে আছে, আমাদের তো আর কদিন। তবু কি কথা শোনে ছেলে বউ? চৌধুরীরা সব বোঝেন, মুখে কিছুই বলেন না। এক মা বাবার কষ্ট অন্য মা বাবা ঠিক বোঝেন। কদিন আগে পাটনা থেকে খোকার এক ছোটবেলার বন্ধু এসে থেকে গেল দুদিন ওদের সঙ্গে, মিলু। ছেলেটা বড়ই ভালো, ডাক্তার। পাটনাতে খুব ভালো প্র্যাকটিস মিলুর। বিয়ে থা করেনি, একেবারে একই রকম আছে। মৃণালিনী কি আদর করবেন ওকে? মিলুই যে কত আদর যত্ন করে গেল এই দুদিনে তাদের দুজনকে, তা বলার নয়। মৃণালিনীর জন্য শাড়ি, সূর্যকান্তর জন্য ট্রাউজারের কাপড়, বাটার জুতো সব কিনে দিল। ইলেকট্রিক টোস্টারটাও খারাপ হয়ে পড়েছিল দেখে একটা টোস্টার কিনে আনলো। আরও কত কি। কত বছর পর যে রসমালাই খেলেন মিলুর দৌলতে ওরা দুজন। আর বড় বড় কই মাছ, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে তেল কই, তা মৃণালিনীই জানেন। সূর্যকান্তর গলায় তো কাঁটাই ফুটে গেল। ছোটবেলায় খোকা আর মিলু একই রকম ছিল, বড় হয়ে দুজন দুরকম হয়ে গেছে। এখানেরই একটি মেয়েকে খুব ভালোবাসত, রানীকে। রানী এখন দু ছেলের মা। এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে বিয়ে হয়েছে, কলকাতায় আছে। মেয়েটা ভুলে গেছে, কিন্তু মিলু তাকে ভোলেনি। মৃণালিনীর মনে হয় পুরনো স্মৃতির জন্যই বারবার এখানে ফিরে আসে মিলু। বাসারিয়ার চড়ুই ভাতের জায়গাতে গিয়ে দুপুরে একা একা ঘুরে বেড়ায়। রানীদের বাড়ি এক রাজস্থানী ব্যবসায়ী কিনে নিয়েছেন, তবু এখনও সকাল বিকেল সেই বাড়ির সামনের পথ দিয়ে ও পায়চারি করে। ছেলেটা গভীর, জীবনে অনেক দুঃখ পাবে, মৃণালিনী ভাবেন। মিলুর কাছে মৃণালিনী ও সূর্যকান্ত তাদের সমস্ত অভাব অসুবিধে অতি সাবধানে গোপন করে রেখেছিলেন। বলেছিলেন, এখানে মোটে চাকর পাই না, বুঝেছ বেটা? এ কোনো বাহানা নয়, নইলে খোকা ৩-৪টে চাকর রেখে দিত আমাদের জন্য। কাজের লোকগুলো সব হতভাগা,
যদি বা আসে তো 2 দিন থেকেই পালায়। লোক নাক রাখতে পারার অক্ষমতাকে নানা অজুহাতেই ঢেকে রেখেছিলেন ওরা মিলুর কাছ থেকে, অন্য সব অক্ষমতাকেও। মৃণালিনী বলতেন বটে, কিন্তু মিলুর মুখ দেখে মনে হতো মিলু যেন ওর সব কথা বিশ্বাস করছে না। ছেলেটা সব শুনত আর কেমন অবিশ্বাসী চোখে চেয়ে থাকত মৃণালিনীর দিকে। যাই হোক, যে কদিন ছিল বড় হইচই হয়েছিল। কত পুরনো দিনের গল্প, খোকা আর সুধার ছোটবেলার কথা, এই সব কত মজার কথা। গরমের ছুটিতে আম খাওয়া, ওদের শখের থিয়েটার, বাইরে চাঁদোয়ার নিচে গালিচা বিছিয়ে হ্যাজাক জ্বালিয়ে। তখন ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু অনেকই আলো ছিল মনের মধ্যে। বাড়ির হাতায় ঝিঁঝি ডাকছে একটানা। টর্চের আলোটা কি সত্যি? বাইরে যেন কার পায়ের শব্দ পেলেন মৃণালিনী। এবারে টর্চের আলো জোরালো হলো। অতিথি অভ্যাগত কেউ এলেই বড় ভয় করে। কি খাওয়াবেন, কি দিয়ে ও আতিথেয়তা করবেন ভেবেই আতঙ্কিত হন। একদিন এমন ছিল যখন অতিথি এলেই ওরা সত্যি খুশি হতেন, আর আজ ভীত হন। টর্চের আলোটা আরও জোর হলো। কে যেন কোলাপসিবল গেট ধরে ঝাঁকালো। সূর্যকান্ত নির্বিকার, কল্পিত প্রতিপক্ষকে জব্বর দান দিয়েছিলেন এইমাত্র। তারপর উল্টো দিকে শূন্য চেয়ারের দিকে মনোযোগ সহকারে চেয়ে রইলেন অনেকক্ষণ, যেন সিদ্ধেশ্বর বসে আছেন উল্টো দিকে চেয়ারে। সিদ্ধেশ্বর তার ছোটবেলার বন্ধু, তাস খেলার বন্ধু। সিদ্ধেশ্বর চলে গেছেন গত মাসে সেরিব্রাল অ্যাটাকে, মাত্র 4 ঘন্টার মধ্যে। সূর্যকান্ত মনে মনে বললেন, পালিয়েছে শালা। এই ঠান্ডা, নির্জন, অপমানকর, অবসরপ্রাপ্ত অভাবী জীবনের গ্লানি থেকে শালা পালিয়ে বেঁচেছে। মাইজি, কে যেন ডাকল। মৃণালিনী বললেন, কে? সূর্যকান্ত কিছু শুনতে পেলেন না, ফিরতি দান দিলেন। বাইরে চমনলাল কোম্পানির ড্রাইভার জাগ্গু সিং দাঁড়িয়েছিল। সে হাত বাড়িয়ে একটা খাম দিল মৃণালিনীকে। বলল, साहब हमारा हाथ से भेजिन, पैसेंजर लेके अभी मैं टाटा से आया। একটা ট্যাক্সি ড্রাইভারের হাতে মাসে মাসে চিঠি পাঠায় খোকা। মৃণালিনী ভদ্রতা করে বললেন, বসবে না জাগ্গু, বড়ই শীত পড়েছে, একটু চা খাও। মৃণালিনী জানেন যতটুকু দুধ আছে তাতে কাল সকালে ওদের চায়ের মতোই হয়তো হবে না, কিন্তু তাহলে কি হয়? উনি হলেন গিয়ে টাটানগরের সান্যাল সাহেবের মা। উনি কি গরিব হতে পারেন? হলেও তা কি দেখাতে পারেন কারোর কাছে? জাগ্গু সিং ভাগ্যে সবিনয় বলল, নেহি মাতাজি, আভি চা পি কে রায়ে হ্যাঁ। জাগ্গু সিংয়ের হাতে চিঠি পেয়ে দুজনেই বড় আশ্বস্ত হলেন। খোকার চিঠি এলেই সূর্যকান্ত তার জোরে জোরে পড়েন। মৃণালিনী তার চেয়ারের পাশে দাঁড়িয়ে চেয়ারের হাতলে হাত রেখে শোনেন, প্রত্যেকবার প্রত্যেকটি শব্দ উৎকর্ণ হয়ে। চিঠি দেখে সূর্যকান্তর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তাস রেখে বললেন, চিঠি এসেছে? দাও দাও, আমাকে দাও। কি লিখেছে আবার বেটা, দেখি। মৃণালিনী সূর্যকান্তর পাশে এসে দাঁড়ালেন, বললেন, চিঠিটা পড়ো তো, বৌমার জ্বর-টর বাড়ল না তো? হঠাৎ এই রাত করে চিঠি পাঠালো, পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। সূর্যকান্ত চিঠিটা খুলে জোরে জোরে পড়তে লাগলেন। বাবা, এক্ষুনি জামশেদপুর ফিরলাম কলকাতা থেকে। পরশু কলকাতা গেছিলাম, কারণ জয়তীর দিদি জামাইবাবুর বিয়ের অ্যানিভার্সারি ছিল। এসেই আপনার চিঠি পেলাম ও পাটনা থেকে মিলুর চিঠিও পেলাম। মিলু যেভাবে আমাকে লিখেছে তাতে এ সম্বন্ধে আমার কোনোই সন্দেহ নেই যে নিজেদের অভাব অসুবিধের কথা আপনারা ওর কাছে বলেছেন, হয় মা নয় আপনি, অথবা দুজনেই। আমি যে আপনাদের কত খারাপ ছেলে, আমি যে আপনাদের প্রতি কোনো কর্তব্যই করি না, এইসব প্রচার করেছেন। নইলে ওর এত বড় সাহস হতো না আমাকে এইসব লেখার, মানে যা ও লিখেছে। যাই হোক, মিলুর চিঠি পড়ে জয়তী তো রাগে প্রায় পাগলের মতো হয়ে গেছে।
ও আমাকে চিরদিনই বলেছে আপনাদের জন্য কিছুই না করতে, আপনাদের কোনো রকম দায়িত্বই আমাদের নয়। আজকালকার কোনো ছেলেই এই দায়িত্ব নেয় না, নেওয়াও সম্ভব নয়। আপনাদের জন্য আমি যা করেছি জোর করেই করেছি, জয়তীর মতের ও ইচ্ছার বিরুদ্ধে। এখন দেখছি ভুলই করেছি। আমার এখানে নানা রকম অসুবিধা। মৌকে এই মাস থেকেই পিয়ানো শেখাবো ঠিক করেছি। আপনারা আপনাদের ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছিলেন, আমরা তো আর সেই রকম জন্তু জানোয়ারের মতো ছেলে মেয়ে মানুষ করার কথা ভাবতে পারি না। এই মাস থেকে আপনাদের আমার পক্ষে 50 টাকার বেশি পাঠানো সম্ভব হবে না। আমার আর কিছুই করণীয় নেই। গত 10 বছরে আমি আপনাদের জন্য যা করেছি, তাতে আপনারা আমাকে মানুষ করতে যা করেছিলেন তা তো শোধ হয়ে গেছে বলেই আমার বিশ্বাস। আমার এই মানসিক অবস্থাতে আর কিছুই লেখা সম্ভব নয়। ইতি, ক্ষমা প্রার্থী, আপনার খোকা। সূর্যকান্ত প্রথম দিকে খুব জোরে জোরে চিঠিটা পড়তে আরম্ভ করেছিলেন। কানে কালা হবার পর ওর গলার স্বর অনেকই জোর হয়ে গেছে, কিন্তু চিঠিটা যতই পড়তে লাগলেন ততই তার গলার স্বর নেমে আসতে লাগল। চিঠিটা পড়া শেষ করেই চেয়ারে গা এলিয়ে দিলেন সূর্যকান্ত। বেশ কিছুক্ষণ পর মৃণালিনীর দিকে চাইলেন একবার। দেখলেন মৃণালিনীর 2 চোখ বেয়ে জল ঝরছে ঝরঝর করে। বহুদিন, বহু যুগ যুগ পরে সূর্যকান্ত মৃণালিনীকে হাত ধরে কাছে টানলেন, তারপর নিজের বুকের মধ্যে টেনে নিলেন। অস্ফুটে কি সব বললেন বোঝা গেল না। অনেকক্ষণ পর তিনি বললেন, মিনু, আমি চাই যে তুমি মরো, তুমি মরে বেঁচে যাও। আমি তোমাকে টানাটাড়ে শ্মশানে রওনা করিয়ে দিয়ে তারপরেই যাব, তুমিই আগে চলে যাও। মৃণালিনী অস্ফুটে বললেন, এমন করে বলো না গো। সূর্যকান্ত বললেন, আমি চলে গেলে পেনশনের টাকাটাও যে বন্ধ হয়ে যাবে মিনু। সূর্যকান্তর গলা বুঁজে এলো কথা বলতে বলতে। মৃণালিনী মুখে আর কিছুই বলতে পারলেন না, শুধু মাথাটা ডান দিকে বাঁ দিকে নাড়াতে লাগলেন। বাইরে একটা পেঁচা ডেকে উঠল জোরে। এটা কোনো লক্ষ্মী পেঁচা নয়, খুঁতম পেঁচা। লক্ষ্মী পেঁচারা আর এখানে কোনো দিন আসবে না, কোনো দিনও না। আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহর প্রজন্ম। সত্যি, বাবা মায়ের প্রতি ছেলেমেয়েরা কি এতটা কঠোর হতে পারে, এতটা নিষ্ঠুর হতে পারে? জানি না, আমার শিক্ষা তো এটা বলে না। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। গল্প পাঠ কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আবার একটা নতুন গল্প নিয়ে গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে ফিরে আসছি খুব শিগগিরই। নমস্কার, সবাই ভালো থাকবেন।